আসসালামু আলাইকুম। এমএন টিভি 71-এ খবর পড়ছি সানজিদ হোসাইন। আহ, পরবর্তী নিউজটি সাথে সাথে এবং দ্রুত পাওয়ার জন্য একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব ও বেল বাটনটি ক্লিক দিয়ে সাথে থাকুন। আফগানিস্তান থেকে এবার সব সৈন্য সরিয়ে নিল অস্ট্রেলিয়া। জার্মানি ও ইতালির পর আফগানিস্তান থেকে এবার নিজেদের সব সেনা প্রত্যাহার করে নিল অস্ট্রেলিয়াও। দীর্ঘ ২০ বছর ধরে চলা আফগান যুদ্ধে অস্ট্রেলিয়ার অংশগ্রহণের অবসানের খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেছেন, আফগানিস্তান থেকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাদের সব সৈন্য প্রত্যাহার করে নেওয়া হয়েছে। খবর এএফপির। গত রোববার ১১ জুলাই স্কাই নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিরক্ষা মন্ত্রী পিটার ডাটন। গত এপ্রিলে অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছিল যে তারা আগামী সেপ্টেম্বর নাগাদ আফগানিস্তানে থাকা তাদের অবশিষ্ট সৈন্য প্রত্যাহার করে নেবে। সংঘাতপূর্ণ এ দেশে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অবসানে ওয়াশিংটনের সিদ্ধান্ত অনুযায়ী ক্যানবেরা এ ঘোষণা দেয়। প্রতিরক্ষা মন্ত্রী পিটার ডাটন বলেন, অস্ট্রেলিয়ার সর্বাধিক ৮০% সৈন্য সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর মানে আমরা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কোনো অংশ হতে চাই না তা নয়, বরং আমরা মনে করি এটা আমাদের জাতীয় স্বার্থের বা আমাদের মিত্র দেশগুলোর স্বার্থের একটি অংশ। তিনি বলেন, আপাতত এ সামরিক অভিযানের অবসান ঘোষণা করা হচ্ছে। তালেবান ও বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর নেতৃত্বে অভিযানের অংশ হিসেবে গত ২০ বছরে অস্ট্রেলিয়া ৩৯,০০০ সৈন্য মোতায়েন করেছিল, আর এ মিশনে অস্ট্রেলিয়ার কয়েক বিলিয়ন ডলার ব্যয় হয়। সেই সঙ্গে দেশটির ৪১ সৈন্য প্রাণ হারিয়েছে। আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে চলছে তীব্র লড়াই, বাস্তুহারা ১২,০০০ মানুষ। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে তালেবান অস্ত্রধারীদের সঙ্গে সরকারি সেনাদের তীব্র আকার ধারণ করেছে। যুদ্ধ করার কারণে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন প্রায় ১২,০০০ মানুষ। আফগান সৈন্যরা প্রদেশের রাজধানী কুন্দুজ শহর নিয়ন্ত্রণ করলেও এটি দখলের জন্য হামলা জোরদার করেছে তালেবান। যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া ভিডিও চিত্রে দেখা যাচ্ছে কুন্দুজ নগরীর শহরতলিতে সরকারি সেনারা তালেবান হামলা প্রতিহত করার জন্য গোলাগুলি চালিয়ে যাচ্ছে। প্রদেশের বিভিন্ন স্থানে সরকারি রাস্তার দুপাশে তাঁবু খাটিয়ে বাস্তুহারা মানুষরা অবস্থান নিয়েছে। উদ্বাস্তুতে পরিণত হওয়া এসব মানুষ খাদ্য ও অন্যান্য ত্রাণের অভাবে কষ্ট পাচ্ছে। তালেবান এরই মধ্যে কুন্দুজ প্রদেশের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করলেও রাজধানী শহর রক্ষা করার জন্য সরকারি সেনাবাহিনীর পাশাপাশি গণ স্বেচ্ছাসেবী বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে। তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি অবস্থানের বিরুদ্ধে হামলা শক্তিশালী করেছে তালেবান। বিদেশি দখলদার সেনারা আফগানিস্তান ত্যাগ করলে সশস্ত্র আন্দোলন বন্ধ করবে বলে গত ২ দশক ধরে তালেবান দাবি করে আসলেও বিদেশি সেনা প্রত্যাহার শুরু করার পর তারা গোটা আফগানিস্তানের ক্ষমতা দখল নিয়ন্ত্রণের লক্ষ্যে লড়াই শুরু করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বর্তমানে আফগানিস্তানের অর্ধেকের বেশি এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা আরও বেশি এলাকা দখল করার জন্য ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে। গোটা দেশ দখলে নেওয়ার কোনো অভিপ্রায় নেই বলে তালেবান দাবি করলেও তাদের ধরন ও ব্যাপ্তি এর উল্টো চিত্রই বলে দেয়। ইরাকের হাসপাতালে ভয়াবহ আগুন, অন্তত ৬০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ইরাকের দক্ষিণ অঞ্চলীয় নাসিরিয়া শহরের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে করোনা আক্রান্ত রোগীসহ অন্তত ৬০ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আগুনের ভয়াবহতায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নগরীর ইমাম হোসেইন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে সোমবার রাতে আগুন ছড়িয়ে পড়ে। কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের জন্য ওই ওয়ার্ড ব্যবহৃত হচ্ছিল। একটি অক্সিজেন সিলিন্ডারে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ইরাকের কোনো গণমাধ্যম জানিয়েছে নিহতদের মধ্যে ৫ জন মেডিকেল স্টাফ, ২ জন নার্স, ৩ জন নারী এবং ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মীও রয়েছে। এখনও বহু মানুষ হাসপাতালের ভিতরে আটকা পড়ে আছে বলে মৃতের সংখ্যা ১০০ বা তার চেয়ে বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজেমি ঘটনাস্থল পরিদর্শন করতে নাসিরিয়া ছুটে গেছেন এবং সেখানে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ আল হালবুসি এক টুইটার বার্তায় জানিয়েছেন, তিনিও মঙ্গলবার নাসিরিয়ার হাসপাতালে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণের বিষয়ে একই ধরনের বৈঠক করবেন। চলতি বছরের গোড়ার দিকে ইরাকের রাজধানী বাগদাদের ইবনে খতিব হাসপাতালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১০ ব্যক্তির প্রাণহানি হয়েছিল। তালেবান গোয়েন্দা প্রধানকে হত্যা করার কথা ঘোষণা করল আফগানিস্তান। ফাইল ছবিতে কিছু তালেবান অস্ত্রধারীদের ছবি দেওয়া আছে এবং তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করতে আফগানিস্তানে গঠিত হয়েছে গণবাহিনী, যাতে যোগ দিয়েছে অসংখ্য নারীরা। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে দেশটির বিশেষ পুলিশ বাহিনী তালেবানের গোয়েন্দা প্রধানকে হত্যা করেছে। এক বিবৃতিতে ওই মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোর রাতে লগার প্রদেশে হত্যা করা হয়। তালেবান গোয়েন্দা প্রধানের নাম কারি সাকাশি বলে উল্লেখ করা যার জিহাদি নাম ছিল জালালি। বিবৃতিতে বলা হয়, লগার প্রদেশে আফগান বিশেষ পুলিশ বাহিনীর এক বিশেষ অভিযানে তালেবান গোয়েন্দা প্রধান নিহত হয়েছে। এ সময় জালালির ২ জন সহযোগীকে আটক এবং বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। লগার প্রদেশে মোহাম্মদ আগাহি গ্রামে এই অভিযান চালানো হয় বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, তালেবান গোয়েন্দা প্রধান দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে কাবুল প্রদেশে সন্ত্রাসী অভিযানের সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবান। ২০০১ সালের শেষ দিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনী অভিযানে তালেবান শাসনের পতন হয়। এরপর দেশব্যাপী ব্যাপক বিদ্রোহী তৎপরতা শুরু করে তালেবান এবং তারা দাবি করে বিদেশি সেনা উপস্থিতির বিরুদ্ধে তাদের এ বিদ্রোহ। কিন্তু গত সপ্তাহ থেকে যখন আমেরিকার নেতৃত্বাধীন বিদেশি সেনা প্রত্যাহার শুরু হয়েছে, তখন তালেবান সরকারি বাহিনীর বিরুদ্ধে তাদের হামলা জোরদার করেছে। বর্তমানে আফগানিস্তানের অর্ধেকের বেশি এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা আরও বেশি এলাকা দখল করার জন্য ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে। গোটা দেশ দখলে নেয়ার কোনো অভিপ্রায় নেই বলে তালেবান দাবি করলেও তাদের হামলার ধরন ও ব্যাপ্তি এর উল্টো চিত্রই তুলে ধরেছে। ভারতে করোনা ভাইরাস অতিমারির তৃতীয় ঢেউ অনিবার্য। IMA ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস অতিমারির তৃতীয় ঢেউ কেউ আটকাতে পারবে না, তা অনিবার্য বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আইএমএ জানিয়েছে, গোটা বিশ্বের পরিস্থিতি এবং অতিমারির ইতিহাস থেকে দেখা যাবে কোভিডের তৃতীয় ঢেউ অনিবার্য, তা কেউ আটকাতে পারবে না। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গা থেকে এমন বহু ছবি উঠে এসেছে যেখানে দেখা যাচ্ছে কোভিড বিধি না মেনেই রাস্তাঘাটে বেরিয়ে পড়ছেন সাধারণ মানুষ। সে ব্যাপারে কোনো রকম সরকারি পদক্ষেপ চোখে পড়ছে না। আইএমের পক্ষ থেকে এই উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, ঘুরতে যাওয়া, তীর্থযাত্রা, ধর্মীয় সমাবেশ সবই জরুরি, কিন্তু এসবের জন্য আর কয়েকটি মাস অপেক্ষা করাই যায়। টিকাকরণ ছাড়াই জনসমাবেশে অনুমতি দেওয়া হলে তা তৃতীয় ঢেউকে নিশ্চিতভাবে ত্বরান্বিত করবে। আগামী 2-3 মাসের মধ্যেই তা আছড়ে পড়বে। এ সময়ে আমাদের আরও সচেতন হওয়া জরুরি। আইএমএর মতে, এই পরিস্থিতিতে প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই মর্মে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলোর কাছে তারা আবেদন জানিয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রশাসন এবং জনসাধারণের পক্ষ থেকে যে অসতর্কতার ছবি ফুটে উঠে আসছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সর্বভারতীয় চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ। এটি আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের অনিবার্য পরিণতি, বলছে রাশিয়া। রাশিয়া বলেছে, ইরান শতকরা 20 মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের ধাতব দণ্ড বা সিলিকন ফুয়েল প্লেট তৈরির যে উদ্যোগ নিয়েছে তা আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের অনিবার্য পরিণতি। অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনায় পাশ্চাত্যের সঙ্গে ইরানের চলমান পরমাণু সংলাপে রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানোভ এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, পরমাণু অস্ত্রধর দেশগুলোর বাইরে ইরান হচ্ছে প্রথম দেশ যে কিনা শতকরা 60 মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজ করছে, আর এখন 20 মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের ধাতব দণ্ড তৈরির কাজে হাত দিয়েছে। এই পরিস্থিতি মার্কিন কর্মকর্তাদের জন্য সন্তোষজনক বলে আমার মনে হয় না। অবশ্য মেনে নিতে হবে, এটি আমেরিকারই একটি আচরণের অনিবার্য পরিণতি। সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি আজ পর্যন্ত বহাল রয়েছে। উলিয়ানোভের উদ্ধৃতি দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুতনিক আরও জানিয়েছে, মার্কিন সরকার সাবেক ট্রাম্প প্রশাসনের এই ব্যর্থ নীতি থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছে, কিন্তু তাকে এ কাজ করতে হবে পরমাণু সমঝোতার অবকাঠামোর আওতায়। ইরানের প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে আমেরিকাকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। ভিয়েনা সংলাপে 90% অগ্রগতি হয়েছেন জানিয়ে রুশ প্রতিনিধি বলেন, আগামী 10 দিনের মধ্যে পরবর্তী দফা আলোচনা শুরু হতে পারে এবং ভিয়েনা চুক্তি চূড়ান্ত হলে আগামী মাসেই ইরানের তেল খাতের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে। নেপালের সংসদ পুনর্বহাল ও দেওবাকে প্রধানমন্ত্রী করতে সুপ্রিম কোর্টের নির্দেশ। নেপালের সুপ্রিম কোর্ট আবারও দেশটির সংসদ পুনর্বহাল ও কংগ্রেস দলের প্রধান শের বাহাদুর দেওবাকে প্রধানমন্ত্রী করার নির্দেশ জারি করেছে। আদালতের পক্ষ থেকে প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারীকে 2 দিনের মধ্যে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। প্রধান বিচারপতি শৈলেন্দ্র সুমসার রানার নেতৃত্বাধীন 5 সদস্যের সাংবিধানিক বেঞ্চ সোমবার এই রায় দিয়েছে। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কেপি শর্মা
ওলির পরামর্শে প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারী পার্লামেন্টের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়ার যে সিদ্ধান্ত দিয়েছেন তা অসাংবিধানিক। গত 22 মে নেপালের প্রেসিডেন্ট 5 মাসের মধ্যে দ্বিতীয়বার 275 সদস্যের নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ঘোষণা দেন। প্রধানমন্ত্রী ওলির পরামর্শে প্রতিনিধি পরিষদ ভেঙে দিয়ে 12 ও 19 নভেম্বর আগাম নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছিল। নির্বাচন নিয়ে অনিশ্চয়তার মধ্যেই গত সপ্তাহে দেশটির নির্বাচন কমিশন আগাম নির্বাচনের তফসিল ঘোষণা করে সংসদ ভেঙে দেওয়ার বিরুদ্ধে নেপালি কংগ্রেস সহ বিভিন্ন দল ও ব্যক্তির পক্ষ থেকে অন্তত 30টি আবেদন জমা পড়ে। এরপরই সুপ্রিম কোর্ট এ বিষয়ে নির্দেশ দিল। জাতীয় নিরাপত্তার বিষয়ে কোনো আপোষ করা হবে না ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের কোনো অধিকার ইউরোপের নেই, একথা বলেছেন ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সংসদীয় উপকমিশনের উপপ্রধান ইব্রাহিম আজিজি। ইউরোপীয় পার্লামেন্টে ইরান বিরোধী প্রস্তাব পাশের নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, মানবাধিকার সহ নানা ইস্যুতে সবসময় ইউরোপীয়দের দ্বিমুখী আচরণ স্পষ্ট ছিল। তারা একদিকে মানবাধিকারের স্লোগান দেয়, আবার অন্যদিকে ইউরোপীয় দেশগুলোতে মানবাধিকার লঙ্ঘন করে। ইব্রাহিম আজিজি বলেন, ইউরোপ প্রতিশ্রুতি লঙ্ঘনকারী। তারা পরমাণু সমঝোতা ইস্যুতে ইরানকে নানা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তারা প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাদের কথা ও কাজে কখনোই মিল পাওয়া যায়নি। ইরানের সংসদীয় কমিশনের এই কর্মকর্তা আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্র জাতীয় স্বার্থে কাজ করে, দেশের নিরাপত্তার বিষয়ে কখনো আপোষ করে না। তিনি বলেন, ইউরোপ যদি সত্যিই মানবাধিকারের সমর্থন হয়ে থাকে তাহলে তাদেরকে ব্রিটেন ও ফ্রান্স সহ অন্যান্য দেশে মানবাধিকার লঙ্ঘন বন্ধে পদক্ষেপ নিতে হবে। এসব দেশে নিয়মিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। নিষেধাজ্ঞার পরেও গাড়ির টায়ার উৎপাদনে ইরানের স্বয়ংসম্পূর্ণতা অর্জন। আমেরিকার নিষেধাজ্ঞার পরেও গাড়ির টায়ার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে ইরান। ইরানের টায়ার শিল্প অন্যতম কৌশলগত একটি শিল্প। এই শিল্পটি বর্তমানে বৈশ্বিক অর্থনীতিতে উচ্চ স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। এই গাড়ির টায়ার তৈরির কারখানা ইরানি তরুণদের কর্মসংস্থান ছাড়াও এটি দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সক্ষম হয়েছে। ইরান বিরোধী সম্মেলনে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর অংশগ্রহণ, তেহরানের কঠোর প্রতিক্রিয়া। তেহরানে নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত ক্রিস্টিনা রেডিকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের ইসলামী শাসন ব্যবস্থা বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিনে খালক বা এমকেও গোষ্ঠীর সম্মেলনে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জানেস জ্যানসার অংশগ্রহণ করার প্রতিবাদে ওই রাষ্ট্রদূতকে তলব করা হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর অনাকাঙ্ক্ষিত আচরণের প্রতিবাদ জানানোর জন্য রোববার বিকেলে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলকে ফোন করেন। তিনি জ্যানসার অগ্রহণযোগ্য বক্তব্যের ব্যাখ্যা দাবি করার পাশাপাশি তার বক্তব্যের ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করার জন্য ইইউর প্রতি আহ্বান জানান। এ সময় স্লোভেনিয়ার সরকার প্রধানের বক্তব্যে দুঃখ প্রকাশ করে জারিফ বলেন, তার এ বক্তব্যে ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইইউর আনুষ্ঠানিক অবস্থান প্রতিফলিত হয়নি। শনিবার আলবেনিয়ায় এমকেও সন্ত্রাসী গোষ্ঠীর একটি ক্যাম্পে ইরান বিরোধী বৈঠকের আয়োজন করা হয়।
এতে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের কয়েকজন ভাড়াটে আইন প্রণেতা বক্তব্য রাখেন। স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ওই বৈঠকে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। এসব বক্তব্যে ইরানের ইসলামী শাসন ব্যবস্থাকে আক্রমণ করে কিছু ভিত্তিহীন অভিযোগ উত্থাপিত করা হয়। স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জানেস জানসা গত 1 জুলাই ইউরোপীয় ইউনিয়নের মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন। তিনি ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিনে খালক বা এমকেও গোষ্ঠীর সম্মেলনে উপস্থিত হয়ে ইরানের বিরুদ্ধে বেশ কিছু ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেন। সম্মেলনে উপস্থিত সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের হাজার হাজার মানুষকে হত্যায় ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী মুজাহিদিনে খালক বা এমকেও গোষ্ঠীর ভূমিকার প্রশংসা করেন। উল্লেখ্য, পাশ্চাত্যের দেশগুলোর অর্থ সহায়তায় ইরান বিরোধী সন্ত্রাসী গোষ্ঠী প্রায়ই বিভিন্ন দেশে এ ধরনের সমাবেশ আয়োজন করে। ইরানের রাজনৈতিক বিশ্লেষক পারসা জাফারি মানবাধিকার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের দ্বিমুখী নীতির কথা উল্লেখ করে বলেছেন, ইউরোপীয়রা শুধুমাত্র তাদের নিজস্ব স্বার্থ রক্ষার জন্য মানবাধিকার বিষয়টিকে অন্য দেশের উপর রাজনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। যদিও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক কর্মকর্তা স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর বক্তব্যকে ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইউরোপের নীতির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে ইউরোপ ইরান বিরোধী মার্কিন নীতি অনুসরণ করেছে এবং তাদের এই অনুসরণ মানবাধিকার নীতিমালার লঙ্ঘন। নিজ দেশে সন্ত্রাসীদের আশ্রয় দেয়া, মানবাধিকার বিষয়ে দ্বিমুখী নীতির লঙ্ঘন, যুক্তরাষ্ট্রে যে বর্ণবিদ্বেষ চলছে সে ব্যাপারেও ইউরোপ নীরব রয়েছে। এমনকি ইউরোপীয় দেশগুলোতেও মুসলমানদের সাথে ধর্মীয় ক্ষেত্রে যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে তাও মানবাধিকারের লঙ্ঘন। এ অবস্থায় ইরানে মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলা ইউরোপের মানায় না। এখন আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।